বাড়ি ভাঙা থেকে শুরু করে আপনার ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে বিভিন্ন বাড়িতে ঢুকে তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি করা, এটা কি কোনো সিভিলিয়ানের কাজ? গত কয়েকদিনে দুইটা খবর নিশ্চয়ই দেখেছেন যে একটি বাড়িতে দরজা ভেঙে কিছু লোক ঢুকে পড়লো, পুরো বাড়ি তছনছ করে ফেললো। এখানে একজন আওয়ামী লীগের লোক বা একজন আসামি বা একজন মামলার অভিযুক্ত ব্যক্তি এখানে লুকিয়ে আছেন, শুনতে পেয়ে তারা এসে এখানে তল্লাশি চালাচ্ছেন। একটি ঘটনায় দেখলাম যে কিছু তরুণ তারা পুরো বাড়ি উলটপালট করে ফেলেছেন, এমন সব জায়গায় এমন জিনিস খুঁজছেন যেখানে মানুষ কেন, পিঁপড়া থাকার কথা না, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জিনিস উলটপালট করে তারা দেখছেন। এরপরে আরেকটা ঘটনা যেটা সবশেষ একদিন আগের, সেখানে পুলিশ নিয়ে গেছে। এখন পুলিশের কাজ ঠিক আছে, অপরাধী খোঁজা, তারা যেতে পারে, সেটাও আইন মাফিক। দরজা ভেঙে কারো প্রাইভেসি নষ্ট করে কোনো মানুষের বাড়িতে গিয়ে উলটপালট করে না। সেখানে পুলিশকে মনে হয়েছে সহযোগী শক্তি, যেই জনতা ওই বাড়িতে ঢুকে দরজা ভেঙে সব উলটপালট করছে, তারাই ডমিনেট করছে, তারাই পুরো বাড়ি উলটপালট করছে। পুলিশ তাদের পেছনে পেছনে জি হুজুর টাইপের একরকমের ভূমিকা পালন করছে। আইনটা কোথায়, সরকার কোথায়, বুঝি না। এটা কি ধরনের অসভ্যতা? যদি কেউ অপরাধী হয় নিশ্চয়ই আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব কার? পুলিশের। এরপরে আপনি মামলা করবেন, তদন্ত করবেন, বিচার করবেন, আদালতে যাবেন, একটা ব্যাপার আছে। দেশে তো আইন আদালত উঠে যায় নাই, দেশে তো মানে পুলিশ ব্যবস্থা বিলুপ্ত করে দেওয়া হয় নাই। তাহলে পুলিশের জায়গায় যখন উন্মত্ত জনতা যা খুশি যেখানে খুশি করছে, সরকার নিলিপ্ত থাকছে, কোনো কিছু করছে না, আবার তাদের সমর্থনে কিছু লোক আবার এসে যোগান দিচ্ছে, সেটি তৌহিদ জনতার নামেই হোক, ফ্যাসিবাদী খোঁজার নামেই হোক, উন্মত্ত জনতার নামেই হোক, সরকার যখন এগুলোকে নীরবে দেখে, সহ্য করে, তখন এই তৎপরতা বাড়ে এবং মনে হচ্ছে গোটা দেশটা এই নৈরাজ্যকারীদের দখলে চলে গেছে, তারা যা খুশি করছে। ডক্টর ইউনূস ডিসিদের সম্মেলনে ডিসিদেরকে যে উপদেশগুলো দিয়েছেন খুবই চমৎকার, খুবই চমৎকার। আমার সন্দেহ এই উপদেশগুলোর কত শতাংশ তারা পালন করতে পারবে, কারণ ডিসিরাও অসহায়, এসপিরাও অসহায়, স্থানীয় প্রশাসন অসহায়। যার তার অফিসে ঢুকে আপনি তাকে আপনার হামলা করছেন, তাকে অফিস থেকে বের হইতে যেতে বলছেন, মানে একটা অস্ত্র পেয়েছে। এখন যাকে আপনার অপছন্দ, আপনি তাকে ফেসিবাদী দোসর, ফেসিবাদের আপনার অভিযোগ দিয়ে আপনি এই কাজগুলো করছেন। সেখানে সরকারের নির্লজ্জ ব্যর্থতাটাকে আমি সবচেয়ে বড় করে দেখি। এখন ওনারা যে মধ্যপন্থীর কথা বলছেন সেটা বাংলাদেশপন্থী। খেয়াল করে দেখেন, বাংলাদেশপন্থী কথাটা বললে আমার মনে হয় তারা হলো এই যে বিএনপি আওয়ামী লীগের মাঝ দিয়ে, একেবারে মাঝ দিয়ে, যেটা হলো যে কোনো ধর্ম থাকবে না, নিবে বাংলাদেশপন্থী। আচ্ছা, এবার আসেন বাংলাদেশপন্থীতে যদি জামাতের কথা বলি, জামাত মুক্তিযুদ্ধের সময় বলেছে যে জামাত এবং সেনা বাহিনী হচ্ছে একমাত্র দেশপ্রেমিক। সে কারণে তারা ওই সময় ৭১ যুদ্ধের সময় পাকিস্তানের সেনাদের সাথে তারা ছিল। এইবারও এসে কিন্তু জামাত একই ন্যারেটিভ দিচ্ছে যে একমাত্র এই মুহূর্তে দেশপ্রেমিক বলতে যেটা বোঝায় সেটা হলো জামাত এবং সেনাবাহিনী। প্রোটেকশন দিচ্ছে, বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে, কালচারাল বাধা, মেয়ে নারী ফুটবলারদের বাধা, বিভিন্ন। এই তৌহিদি জনতা, এই তৌহিদি জনতাটা কারা, এটা আমরা বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছি এবং তারা কিভাবে এটাকে অ্যাক্ট করতেছে। বৈষম্য বিরোধী ছাত্ররা কেন এটাতে নীরব? আমরা ৩২ নম্বর ৫ই আগস্টে কিছু করলাম না, পরে আমার মনে হলো যে এটা তো বাবা রাখা যাবে না, আমরা যেভাবে ঝাঁপাই পড়লাম, সরকার দেখলো, এক ধরনের ওয়াকওভারই তো দিল তাদের। কিন্তু এই তৌহিদি জনতাকে ঠেকানোর জন্য আমি বাস্তবতায় আমি সত্যি মনিরা শারমিন হয়তো উত্তরটা খুব দিতে পারেননি হ্যাজলি, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা ওনার মর্মবেদনাও আছে আমার ধারণা। তারা ওনারাও কেন পারছেন না, ওনারাও কেন মাঠে, কারণ ছাত্র জনতা যে বিপ্লব বলি আমরা, ওনাদের ভাষায় আমরা বলি গণ অভ্যুত্থান, সে বিপ্লব রচনা করতে যদি চায়, তারা বিপ্লব যদি দেশে করতে চায়, আর মধ্যপন্থী বলতে ওনারা যদি বলেন বাংলাদেশপন্থী, বাংলাদেশের দিন শেষে সব কিছু হচ্ছে উন্নয়ন, তাই তো, সামাজিক উন্নয়ন, কালচারাল উন্নয়ন, কনসিলেশনস, একীভূত হয়ে দেশ মাতৃকার জন্য কাজ করা, সেটা যদি মিন করেন, তাহলে এই বাংলাদেশটা কিন্তু বহু সমাজ, সেখানে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বুদ্ধিস্ট ধর্ম, আমাদের সকল কালচারাল একটা অ্যাপ্রোচ আছে। সেই কালচারটাকে যদি ওনারা এখনই অ্যাড্রেস করতে ভুল করেন, তাহলে ওনারা মধ্যপন্থী হবেন কীভাবে বা বাংলাদেশপন্থী হবেন কীভাবে?